শ্রী কালীমাতা আর সমস্ত দেব দেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মন্ডলীকে জানাই কুমারী জয় মাতাই দেবপ্রায়ণের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত বাসের খুঁটিতে মাইকের হর্নগুলো বাধা আছে সেগুলো দয়া করে কেউ নড়াচড়া করবেন না, তাহলে আমাদের যাত্রা শোনাতে বা আপনাদের শুনতে অনেক অসুবিধা হবে। ঘোষণাটি শেষ হলো। কুমারী কালী পূজা কমিটির সকল সদস্যবৃন্দকে জানাই আমার অভিনন্দন। শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা। মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি গায়ে ঘরে। রচনা বিমান মন্ডল, সম্পাদনা ও নির্দেশনায় উমেশ কুমার, পরিচালনায় অমৃত কুমার, রূপসজ্জায় মা সারদা বেশ হাউস গোলকুন্ডা, মঞ্চ সোমনাথ ডেকোরাস কুমারটি। পুরুষ চরিত্রে অভিনয় করছেন ভরত, দেবাশিস, অমৃত, প্রভাস, জিতু, নিমাই, ফাল্গুনি, দেবু, মালারা, জলেশ্বর, নীতিশ, শত্রু, কার্তিক, চিত্তমানব। স্ত্রী চরিত্রে লক্ষ্মী রায় গোলকুন্ডা, শিউলি গোলকুন্ডা, কায়ন গোলকুন্ডা। শুরু করার সময় ভাই হয় না তার ছেলের ঘরে, দুধে যারা শেষ করত মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি গায়ে ধরে। द्वितीय रूपे ब्रह्मचारे, तृतीय रूपे संघभक्ते, पंचम रूपे स्कंधावापिते, षष्ठम रूपे वक्तारे, अष्टम रूपे दावापि, नवम रूपे नवेषु शाक्यवोदिष्टाचरितया, रूपे जहानि नवानि ब्रह्मणे वरमात्मानम् अभिज्ञानदशमानस्तु सन्तु मध्ये गतो नरे। কয়েকদিন হয়ে গেল মা আমার সঙ্গে কথা বলে না গো।
একা এই ভব সংসারে ছেড়ে দিয়ে মা যে আমার কথাই হারিয়ে গেছে। এত ডাকি, এত বলি, তবু আমার মা আমাকে কথা বলে না গো। তাই তো ওই আমি নিয়তির কাছে প্রার্থনা করবো, গো নিয়তি, পরের জন্মে যেন তুমি আমার মাকে ছেলে করে দিও আর আমাকে করে দিও তার মা। হ্যাঁ রে, তখনই তো বুঝবি রে মা, হ্যাঁ, ছেলের বেদন, ছেলের বেদনা, ছেলের যাতনা কত কষ্ট, তার মা যদি তাকে ডাক না শুনে। আমি আর জনমে মা হব না, তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব না, তুই হবি মোর ছেলে। দিদি কখন ছেলের ব্যথা, ও দিদি
করে দিও না দারোয়ানি, দয়া করে দুটো ভাত দাও। আজ 3 দিন কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। আজ দুটো ভাত খেতে দাও না বাবা। আরে চলতে যাও, অনেকটা হবো। এই দেখা তোমার মারকে ভাগা দেবে রাস্তা ভিড়া না, আমাকে রাস্তায় বের করে দেবেন না দারোয়ানি। দয়া করে আর কটা দিন থাকতে দাও। তুমি দেখে নিও এই হপ্তা আমার বড় খোকা ঠিক ফিরে আসছে, তোমাদের পাওনা গন্ডা সব মিটিয়ে দেবে। अरे छोड़ बहाना, ऐसे वक्त बहाना ठंडा बंद है, चलो बाहर चलो। मालिक निषेध করেছে বুঝি? দাঁড়া, আমি মালিকের পায়ে ধরে বিনতি করবো, আমাকে তাড়িয়ে দেবেন না বাবু। হ্যাঁ ছোট বাবু, আমি তোমাকে খাওয়া দিতে পারি। আশ্রম से निकाल देने का ऑर्डर किया। अरे रुपया देना पड़ेगा, नहीं तो कैसे चलेगा हमारा विद्याश्रम। अब करोड़ों रुपए घट के कुछ नाफा के लिए मतदान क्षेत्र घोड़ा नहीं धोखा अपनी बहुत मौका छोटे बाबू, अपना डॉक्टर लड़का না না, এ হতে পারে না, তাহলে পৃথিবীতে চন্দ্র সূর্য আর উঠবে না। और सब फालतू बात मत करिए। आपका अच्छा लड़का सही ने 1 साल पहले आपके 7 रुपया देकर यहाँ से भाग गया, आज तक एक बार भी देखा करने के लिए नहीं आया। না না, ছেলে আমার খুব ভালো, বাবা আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করি, খুব ভালোবাসে। अपने बहुत सीधा साधा किया है, इसीलिए अपना के बहुत दुख पेशे हम भाई साहब, ऐसा बाप को घर से निकाल दिया। আমাকে তাড়িয়ে দেবে না, আমার কি থাকার কোনো জায়গা নেই, কেউ আমাকে থাকতে দেবে না, কেউ আমাকে খেতে দেবে না, দয়া করে তাড়িয়ে দেবেন না বাবু। साफ साफ हमारा बाप रुपया भी नहीं खाने खाना चलेगा। ये वृद्धाश्रम हमारा व्यवसाय है, दान छत्र नहीं। राम प्यारे छोड़ झगड़ा जल्दी हटाओ। जय सिया राम, जय सिया राम, जय বাবা, আর কত দুঃখ দেবে না আমায়, আর কেন? এবার মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু আমার বড় কথা না, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে বলে সন্তানের ওপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। তুই শুধু আমাকে একবার তোর ঘরে নিয়ে চল বড় খোকা, তোদের আমি একবার দেখতে চাই। সন্তানকে ছেড়ে বাবা আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে পারে না রে বড় খোকা, পারে না। কত বাধা তো, বাবা মায়ের স্নেহের বাঁধন ছিন্ন হয় না রে বড় খোকা, ছিন্ন হয় না। তুই শুধু আমাকে একবার তোর ঘরে নিয়ে চল বড় খোকা, তুই শুধু আমাকে একবার তোর ঘরে নিয়ে চল। বলে দিস তোর কালকে মিথ্যে সারাদিন রায়কিশোরী বলে ডেকে গলা ফাটালেও অভিশালে রায়কিশোরী আসবে। মিথ্যে মরুভূমিতে ভালোবাসার বাসা বেঁধে মিথ্যে স্বপ্ন দেখবে। রায় কিশোরী, এ তোমার রাগ না, কোনোটাই না। অভিমান। কেমন অভিমান করছে? বড় জ্বালা রে সত্যি দিদি, বড় জ্বালা। ওই কানুন খেয়ে না, বড় জ্বালা। এই জ্বালা যে সইতে না রে, কৃষ্ণ দেখা দেয় না। তাই তো বলি রে সত্যি দিদি, আমি দু চার কথা বলি, ধৈর্য ধরে তার নাম যোগ করলে তোমার সুজন বন্ধুকে
না। জল করে জল আনতে দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, সই স্বামীর দেখা পেলাম না, কানুর দেখা পেলাম না, সই স্বামীর দেখা পেলাম না, জল করে জল আনতে দেখা রায় কিশোর ডেকে গইরা আইতে সখী ওই পাশের গান কুসুমপুরের সত্য চক্রবর্তীর একমাত্র আইবুড়ো কন্যা যৌবনের বাজার ভাঙা কন্যা রাজা বলেছেন যৌবন দিন কলসির জল হয়ে ছলকে ছলকে পড়ছে, মনে হয় যেন উঠলে উঠা দুধ। ওই উঠলে ভাদর একবার ফু দিয়ে দেখতে কেমন হয়? আপনার মতো মহাপুরুষের সেবায় লাগলে ওর জীবন ধন্য হয়ে যাবে বাবু, যদি অনুমতি করেন। অনুমতি? এত কথার পর তুমি অনুমতি চাইলে এ আমি ভাবতে পারি না দুর্গা। তুমি তো জানো এই বিজন চৌধুরী যা চাই তাই সে পাই। চোর করবে আর বলতে হবে না বড় বাবু, এই কুইরাম গায়েন যখন মনের কোথায় পান কানে শুনে নিয়েছে, জেনে রাখুন মান আপনার বেডরুমে পৌঁছে গেছে। তোমার উপর সে বিশ্বাস আমার আছে দুর্গা। এসব করে তোমার জুড়ি বেলা ভাই অবশ্য বিনয়ে তোমার কাজের উপযুক্ত পারিশ্রমিক তুমি পাবে। শুধু ওই কুসুম করে আজকে সখী ওই যৌবনের বন্যা উচ্ছ্বসিত সখীকে যদি পৌঁছে দিতে পারো আমার কাছে, তার আগে চলো একটু বাজিয়ে দেখি এই সাগরের বিন্ধনে নাগনি নাচে না ফস করে বেরিয়ে আসে। ফস করে বেরিয়ে আসে। ওই নাগনির বিস্তার ভেবে চিরদিনের মতো ফস করা বন্ধ করে দেব। তারপর কাক জ্যোৎস্না রাতে আমার কাননি ফুলের বাগানে একটু একটু করে সখীর যৌবন মধু পান করে কাটাবো জানিনি। তারপর শুধু অন্যগান নিজের করার অন্যগান। সেই অন্ধকারে এক দোলতলাদের সুন্দর শব্দ আর খেপা চাদরের দিন। ওরে বাবা, কি সাংঘাতিক যন্ত্র! কার পাল্লায় পড়েছি রে? কোচিনোদের মেয়ে মানুষ দেখলে সারা
থুড়ি বড় বাবু যেন গিলে খেতে যায় ও তরঙ্গ দেখবি গুয়ে কাব তলাতে শুয়ে শুয়ে দাঁড়াও দাঁড়াও সুখী সময় নেই, দেরি হয়ে গেলে মা বলবে। ওটা শোনো কলসি কলসি ভরে রেখেছি, দেরি হলে মা বলবে। ঠিক আছে কথা না বললে জানবো তুমি আমাকে ভালোবাসো না সুজন, আজ বুঝতে পারছি ভালোবাসা নয় সব তোমার হেয়ালি না সুজন না, এ আমার জ্ঞানী নয়। আর তোমার ভালোবাসা লঙ্কায় মিটি দুরন্ত দুর্বানা জ্ঞানী। যেদিন যেদিন আমার বেল ফুলের মালা খোপা থেকে খুলি তোমায় দিলাম, সেদিন থেকে যে আমি শুধু তোমারই হলাম। আর আমি চিরহম দৈত্যের মতো তোমার চোখে চোখ রেখে শুধু জানতে চাইলাম সখী তুমি কার আমি তোমার কথা লজ্জা লাগাবে, আমার কি লজ্জা। আমি তোমার হাতে থেকে আমার হাতের মুঠো ছাড়িনি, দূরে গিয়ে আসতে নিলাম ওই গাছটার তলায়। গাছের আড়াল থেকে মুখ বাড়িয়ে শুধু বলেছিলে আমি তোমার। তোমার প্রেমের পরশ মুড়ির ছোঁয়ায় আজ নতুন প্রাণ নতুন উত্তমে বাঁচতে শিখেছি প্রমাণ দাও। প্রমাণ আমি সূত্র যে সূত্র এখনই ভালো করতে চাই শান্ততা আকাঙ্ক্ষা চিরন্তরে মাটির বুকে ফসল ফলাবার পিপাসা নিয়ে। আমি যদি মাটি হই, আমি হবো সেই ফসলের উৎপাদন আমি যদি বৃষ্টি হই, আমি তবে মেঘ আমি যদি মেঘ হই, আমি হবো ঝর্ণা সেই ঝর্ণার ছোট ছোট ধারায় ঝরে ঝরে আমার পাহাড় হৃদয়ে দাগ ফেলে ছুটে যাবো ক্লান্ত সমুদ্রের বুকে। সেটা তারা আমরা নাচবো গাইবো আর বলবো এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি
আপনার মুখের আওয়াজে ছোট্ট বাবু প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। বুঝছেন না? আপনার মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিল। ভাবছি সুজনের এত ভালো অধপদান ফলভিত্তি করে। বুঝতে পারলেন না? সবাই ওই মাগি থুড়ি 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 ওই মেয়েটার কার সাথী বাপের তো তেনার দায়ে মাথার চুল পর্যন্ত বিকিয়ে আছে। মেয়ের বিয়ে দেওয়া ওর বাপের সাথী নেই, তাই তড়ি খুলে মুখ না ছেড়ে দিয়েছে। একটা ভিখারি চালাকি করে চৌধুরী বংশের ইজ্জত মাটিতে মিশিয়ে দিতে চায়। না! কি কথা ওই ভিখারির বাচ্চা সত্য চক্রবর্তীকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব। তেমনি ধরে আর করবে আর প্রেম হয় না। কি বললি পাগলা? কত মূর্খ! কি বড় বড় মূর্খ? কত বড় মূর্খ নয়, কত বড় কথা! শুধু বড় বাবু নয় গো, বড় বাবু নয়, মেজ বাবু, ছোট বাবু, ওনার কাছে আর তুমি একটি পায়াস করছি। কি? আমি হ্যাঁ তোর নাম কি? অসময় এই স্বাধীন ভারতের অমরকে চুরি খাইতে খাইতে আমলকে সেই ভয়ঙ্কর আমার নাম এখানে কি যায়? চক্রান্ত কাজ করতে। চক্রান্ত জানিস বড় বাবুকে? তোমার বড় বাবু কলি রাবণ। এই বেলা! তোমাদের চক্রান্তে যুবক আজ হচ্ছে হাজার হাজার যুবক বলি। আর তাদের সঙ্গে তার আমার মতো ক্ষুধার্ত পাগল। যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা বেলা। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? আমার মতো ক্ষুধার্ত পাগলের পাগল ভেদ করে খালি করছে সার্বভৌমের স্লোগান, জাগো জাগো চেতনা, জাগো জাগো বিপ্লব, জাগো জাগো মুক্তির সংগ্রাম, জাগো জাগো জনগণ। জুতির মুখে এই ক্ষুধার্ত পাগলকে একসাথে তো মারলে আমি তোমার মুখে 10 খাদ্য করে বসিয়ে দেব। অসহায় দরিদ্র গরিব শুধু মার খেতে জানে না, প্রয়োজন মার দিতেও জানে। কাজটা কিন্তু ভালো করলি আমাদের। কোন কাজটা ভালো আর কোনটা মন্দ সেটা আশা করি তোমার কাছে শিখতে হবে না বিজয় বাবু। তোর একেবারে উঠলে উঠতে দেখি। তুই চুপ কর বড় লোকের পাখাটা কুত্তা। দেখছেন বড় বাবু আমাকে বলছে কুত্তা, কিন্তু মনসুব হয়ে যায় না। এই বিজন চৌধুরীর অপমানের বদলা নিতে খুব বেশি দেরি করে না। খুব শীঘ্রই তোকে বিজন চৌধুরীর হাত ধরার মূল্য দিতে হবে আমাদের। এই তোমাদের আগে ফেলে যাও। দুর্যোধনের মুখামুখি দাঁড়িয়েছে অর্জুন, অধর্মের মুখামুখি দাঁড়িয়েছে ধর্ম। তাই অধর্ম পালাতে চাইছে। ওরে মূর্খ! ভগবান শ্রীকৃষ্ণ যাদের সহায় তাদের তুই কোনোদিন মারতে পারবি না। ওরা কাল ভৈরব, ওরা কলিকে ধারী, ওরা রক্ত বিজয়ের বংশধর। একটা আস্ত ফলন আমাকে জ্ঞান দিয়ে গেল। অজ্ঞানকে ভালো কেন? ওরা
শিক্ষিত হয়ে সমাজের একটা হবার, কিন্তু এই ভুল ধরা সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাই তোমাদের অধঃশিক্ষিত শয়তানদের শয়তানি দেখলেই আমার ভেতরের বঞ্চিত অশিক্ষিত বিবেকটা হিংস্র দানবের মতো গর্জন করে ওঠে। তাই আজ তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি বিরাট চৌধুরী, দ্বিতীয় দিন তোমার অন্যায় দেখলে এই বাসনারি তোমাকে ছেড়ে কথা বলবে না, কোনোদিন না। তার আগে তোর বিদ্যাত আমি ভেঙে দেব, ছোট লোক মুছে নেব তোর স্বপ্ন। তারপর আমার কামনার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ওই কুসুম করে অহংকারী, কুসুম করি সখী। ছোট্ট একটা নখ করে ডান পায়ে মারলাম, ব্যাগ করে তাই লিখবে একদিন দেশের কাগজগুলো শান্ত করে ধনসাই করলো ভারতের এই মারাদোনা সৌরভ চক্রবর্তী। এবার একটা চাকরির ব্যবস্থা করো। তোমাদের তিন ভাই বোনকে পড়াতে গিয়ে তোমার বাবা সর্বশান্ত হয়ে গেছে। তোমার দাদার চাকরির উপর এখন সংসারটা নির্ভর করছে। কিছু চিন্তা করো না মা, কারণ কলকাতার কোন এ ডিভিশনে একবার যদি আমি চান্স পাই তবে চাকরি আমার বাবা, আর কলকাতার এ ডিভিশনে আমি খেলবই, আর চাকরি আমি পাবই মা। তুই আর কথা বলিস নি, শুধু তো খেলেই যাচ্ছিস, গোল দিতে পারলি না। ফুটবল খেলা নয় মা, ফুটবল খেলা নয়। প্রেমের খেলা মা, প্রেমের খেলা। বুঝবে যখন শুনবে যৌবনের পানসি ভাসিয়ে ভালোবাসার ক্লাবে প্রেমের সমুদ্রে পাড়ি দিচ্ছে সুজন সখী। কি করবে? গোপন অভিসারের কথা শিবের বাবা টের না পেলেও এই সখীর চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না। ছোট ঢুকে গোল করাটা কিন্তু গোল নয় মা। তবে বলো এই সংসারের রেফারি তুমি তো এই সংসারটার আত্মীয় নও, আর আমাদের মতো ছন্ন ছাড়া অত ভাগাদের
জননীয় নয়, তুমি এই ফুটবল মাঠের রেফারি। হ্যাঁ, বাবা আগুন দিয়ে দাঁড়িয়ে আছে, বেগ খেলছে দাদা সেন্টার ফরওয়ার্ড। ওরে, তোর দাদাই একাই সংসারটা টেনে নিয়ে যাচ্ছে। তোর বাবা এখনো কিছু চাকরি বাকরি কিছুই করে না, সে এখন বেকার। তোর দাদার উপরে সবকিছু নির্ভর করছে, তাই না? তুমি কিচ্ছু চিন্তা করে না মা, আমি খেলে যাবো সেন্টার হবে। বেগ থেকে বাবা বল পাঠালে সেই বল ধরে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে পাস যাবো সেন্টার ফরওয়ার্ড দাদাকে। আর সেই বল ধরে বিপক্ষ টিমের সমস্ত বাধা অতিক্রম করে তীরের গতিতে ছুটে চলেছে সমস্ত দুঃখ দারিদ্র অবস্থা অবহেলাকে পিছনে ফেলে। এই গরিব সত্য চক্রবর্তী যতদিন বেঁচে আছে ওদের কোনো চিন্তা নেই। দুঃখ দারিদ্র অবস্থা অবহেলা সব কিছু পুড়িয়ে আমি গোলার মালা করি। বাবা যার বেশ যখন এসে গেছে আর আমাদের কোনো চিন্তা নেই। তুমি এখন বলো মা, বাঁশি বাজিয়ে হাফ টাইম দাও, কারণ তোমার এই মারাদোনার চাই খানা পিনা। এক বাটি ডাল রুটি চাই 10 খানা, একখানা কম নয়, হতে হবে মারাদোনা। হাফ টাইম, হাফ টাইম। কোন পাগল কাকে বলে জানো? আমার যদি পয়সা থাকতো আর সামর্থ্য থাকতো তাহলে সৌরভকে আমি কলকাতার সৌরভ গ্রামে একা বড় ছেলের উপরে নির্ভর করছে এই সংসার, সেটা তোমার খেয়াল আছে? এতদিনকে এই সংসারের মধ্যে আমি জেনে এসেছি মমতা হঠাৎ কারখানাটা কোথাও চলে না যেত। তাই আজকে এই দয়ের ক্লাবে খেলি 10 খানা রুটি খাচ্ছে, এবার যদি কলকাতার ক্লাবে কিনতে যায় আরো 20 খানা রুটি চাইবে, তখন তুমি কি করে জমাবে সে খেয়াল আছে তোমার? রুটি জানা হয়ে আমি জাগাবো জানো মমতা, এখনো আমি চুপ করে বসে নাই। শিশুদের বর্ণ পরিচয় ধারাবাহিক ফাটপুর বিক্রি করে কিছু পয়সা উপার্জন। তবু আমাদের বড় খোকার উপরে নির্ভর করে আমাকে থাকতে হচ্ছে। বড়দের কাপড়টাকে ছিঁড়ে গেছে, সেটাও তাকে আমি বলতে পারি না গো। তুমি না বললেও আমি জানি না। কাল প্রথম মাসের চাকরির বেতনের টাকায় কিনে এনেছি আমার মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য ধুতি। বড় খোকা এগুলো প্রয়োজন না। আমাকে কিন্তু তোর বেতন থেকে 10টা টাকা দিবি বাবা। কেন? টাকা কে করবে? ঈশ্বর মঙ্গলময় কৃপায় ছেলেটা চাকরি পেয়েছে, ভগবান মুখ তুলে চেয়েছে, তাই 10 টাকার বাতাসা কিনি। হরিকলায় হরিরূপ দেওয়ার কোনো বাসনা। এত ক্ষুদ্র তোমার বাসনা বাবা? হ্যাঁ বাবা, ওদের আমার শান্তি। এই নাও আমার প্রথম মাসে 10,000 টাকা, ওর থেকে কিছু জামা কাপড় কেনার জন্য খরচ হয়েছে। তুলে রাখো বাবা, সমস্ত টাকাই তোমরা তুলে রাখো। আজ আমার জীবন সার্থক না, যারা আমাকে এই সুন্দর পৃথিবীতে আরো দেখিয়েছে, অতি দুঃখ করে দেশটাকে মানুষ করেছে। তাদের আমি আজ পূর্ণ করতে পেরেছি। দেখো মমতা, দেখো যুগটা আজও বদলে গেলে সন্তান আমাদের আজও বদলে যায়। তাই আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, ওগো একবিংশ শতাব্দীর নব্য যুগের সভ্য মানুষ, তোমরা চেয়ে দেখো, পৃথিবী থেকে আজও স্নেহ বিলুপ্ত হয়ে যায়নি, মায়া মুছে যায়নি, ভক্তি ভুলে যায়নি, সন্তান আজও সন্তান, সে শত্রু হয়ে যায়নি। বাবা শুনে নাও মমতা, শুনে নাও, সন্তানের স্নেহের দান, ঈশ্বরের আশীর্বাদ মনে করে দিয়ে নাও। তুমি যা হাতে তুলে নেবে মা, আমি তাই নেব। হাত মুখ ধুয়ে মুখে কিছু দিবি চল। তুই সকালবেলা আমি তোকে রান্না করে দিতে পারিনি তো, তাই তো। তুমি এটা কথা বলবে না, আর সখীটা এখন সংসারের কথা কিছু বলল না। তাই বলছে রান্না করতে যদি না পারো, দুপুরের মিটটা আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো। ক্যান্টিনে কেন খাবি বাবা? আমি জিতে যাওয়ার পর তবে তুই ক্যান্টিনে খাবি, এখন কিন্তু নয়।
দেখতে খুব ইচ্ছে করছে। তা তুই কি করলি? বললাম তাহলে চলো একদিন আমাদের বাড়িতে। তা সে কি বললো? বললো চলে যাব, হঠাৎ কাউকে না জানিয়ে একদিন ঠিক চলে যাব। তুমি বলো এরকম কথা কোনো মানে হয়? আচ্ছা শুন না, হঠাৎ এলে তোর ম্যানেজারের কোনো যত্ন খাতিরে ত্রুটি রাখবো না রে। সখী, ওরে ও সখী! বাবাকে খেতে দিয়েছি, সন্ধ্যা গাইলে পিণ্ডে খাচ্ছি, মজা খাবার এনে। বাহ, তুই তো দেখছি খুব কাজের মেয়ে হয়ে গেছিস। বল তোর কি চাই? একটা বৌদি চাই। কি বলছিস? বৌদি সারা জীবন তো মাটা কেটে কেটে বললো, অত কিছু না করে মারা শান্তি দেবে বিশ্রাম নেওয়া হয় না। তাই বলছিলাম একটু মাকে শান্তি দেওয়ার জন্য তুমি একটা বিয়ে করো না। মাথা খারাপ হয়ে গেছে সখী, তোর বিয়ে না দিয়ে আমি করবো বিয়ে? আমার তুই এটা বিয়ে- ভাবলি কি করে? আমার বিয়ে চিন্তা তোমাকে করতে হবে না। তার মানে আরে কেস জন্ডিস ক্রমশ প্রকাশ্য। আওয়াজ তো ছোটা হচ্ছে, চাকরি বাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা উচিত নয়। থাম বাবা থাম, তোকে আর বিয়ে করতে হবে না। কপালে সুখ না থাকলে জোর করে তো আর সুখ পাওয়া যায় না। কিন্তু তোর বয়সী ছেলেরা সবাই বিয়ে করে কেমন সংসার করছে দেখ। তুমি বুঝতে পারছো না মা? আসলে বিয়ে করার ইচ্ছে তোমার নেই দাদা। ইচ্ছে থাকলে এই বয়সে বাবা মাকে শান্তি দেওয়ার চেষ্টা করতে। একদম। আমার কথা তুমি চিন্তা করো না দাদা। আই প্রমিস আমি কলকাতার এ ডিভিশনে খেলবই আর চাকরি আমি পাবোই দাদা। তুই আর অমন করিস না বাবা, আমাদের সামান্য দাবিটুকু তুই মেনে নি বাবা। তোমার কষ্ট আমি বুঝি না। এই যুগের মেয়েকে বিয়ে করে এনে তুমি সুখ শান্তি পাবে না। কিন্তু খোকা, আমার এক বন্ধু বিয়ে করে একেবারে জবক্ষম অবস্থায়, অথচ বিয়ের আগে ছিল দিন খোলা, সোনা করে ফেলল। এখন তার মুখে যেন আষাঢ়ের মেঘের মতো কালো। কেন? কেন আবার কি? মডার্ন বৌমা, পুরানো যুগের শাশুড়ি। গরিমনা হচ্ছে না তাই সব করে 99টা ফ্যামিলিতে যা হয়ে থাকে। এরপরেও কি তোমরা আমাকে বিয়ে করে বউ আনতে বলছো? বলবো বলবো তোর বৌদি চাই। প্রথাকে মেনে নিতে হয় দাদা। তুমিও যে বিয়ে করে বইয়ের পদসেবা করবে না তার গ্যারান্টি কি? শোন, আমার একটা কথা ভালো করে শুনে রাখ তোরা। সূর্য পশ্চিম দিকে উঠেছে, সূর্যে বিশ্বাস করতে পারে, কিন্তু গৌরব চক্রবর্তী বউকে মাথায় করে রেখেছে একথা বিশ্বাস করিস না। কারণ বড় খোকা, আমার মা বাবা খায় বোনকে যদি বউ অসত্তা অসম্মান করে, সে যে নিয়ে সংসার করুক, আমি করবো না। বড় খোকা, এই নিয়ে তোর কাছে কোনো অভিযোগ আমরা করবো না। ভাববো আমাদের এটা অদৃষ্ট, চোখের জল আঁচলে মুছতে মুছতে সেটাই আমরা। আর কোনো কিন্তু নয় বাবা। সন্তানের বুকে বাবা মায়ের নাতি নাতনি নিয়ে শেষ জীবনটা একটু সুখে শান্তিতে থাকতে দে বাবা। আজ এই সামনের মাসে নতুন একটা লক্ষ্মী প্রতিমা মেয়ে দেখে আমি কিন্তু বৌমা করে ঘরে আসবো বাবা। আমি কিন্তু বৌমা করে ঘরে আসবো, বৌমা করে ঘরে আসবো। সখী, আমাকে একটু বুঝিয়ে বল তোরা। সুখে দুঃখে আমাদের দিনগুলো ভালো কেটে যাচ্ছে। পরে মেয়ে ঘরে এনে তোমাদের অশান্তি বাঁধাবে, তোমাদের পর করে দেবে। ঘরের মেয়ে ঘরে এসে ঘরে লোককে পর করে দেয় না বড়দা, বরং ভালোবেসে আপন করে দেয়। কল্পনার বাস্তব এক নয়। সব মেয়ে কিন্তু সমান নয় দাদা। ওরা হিরাই বলে কোনো বস্তু নেই, ওরা শুধু ভাঙতে জানে, গড়তে জানে না। ইতিহাসকে অন্য কথা বলে দাদা। জীবনে যারা ধ্বংস করে তারাই সৃষ্টি করে, অতএব যারা ভাঙতে জানে না তারা করতেও পারে না দাদা। রায়েন, 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 আমাকে দেখে খুব আশ্চর্য লাগছে, তাই না? তোমাকে তো বলেছিলাম গৌরব, ঠিক সময়ে ঠিক জায়গায় আমি পৌঁছে যাই, তাই হঠাৎ চলে এলাম। কিন্তু আজকে তো মাত্র অফিসে বললেন, ভেবে দেখলাম দেরি করে না উচিত হবে না। কিন্তু এরা আমার ভাই বোন। ও, এই তোমার দেখতে কি আমার ভালো না? আর এটি নিশ্চয়ই পছন্দ করে পেয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ।
করছো? হঠাৎ এখানে আসার উদ্দেশ্য কি? আমার একটি বিবাহ বিজ্ঞাপন আছে, যেমনটিকে আমার দাদার ঘরে যাবাতে চাইছে এখনো বিয়ে হয়নি, বিয়ের শুধু সম্বন্ধ এসেছে। তাতেই বল আর বিয়ে হলে তো আমাদের কোনো কথা বলাই চলবে না। আমি তোমাদের বাবা মায়ের সঙ্গে সম্বন্ধের কথা বলতে পারি। অবশ্যই বলতে পারেন, কিন্তু আমার একটা অসুবিধা আছে স্যার। মাত্র 1 মাসের চাকরি, আমাদের লেখাপড়া শেখাতে বাবা অনেক টাকা ঋণ করেছে, সমস্ত ঋণ আমাকে শোধ করতে হবে। সেটা উপযুক্ত ছেলের কর্তব্য। বিবাহযোগ্য বোন আছে, বেটার ভাই আছে, আর ভালোভাবে বাঁচার মতো বাড়ি নেই। কাজে এই মুহূর্তে বিয়ে করার চিন্তা করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় বললে আর তোমার কথা কে শুনছে দাদা? উনি যখন বাড়িতে এসে বিয়ে প্রস্তাব দিচ্ছেন, ওইখানে তোমার বিয়ে হবে। আসুন আসুন আমার সঙ্গে আমার বাবার কাছে। ওই ঘর থেকে প্রজাপতি উড়েছে যখন তোমার গায়ে বসেছে, তাহলে ওই ঘরের মেয়ে হবে আমার বৌদি। আসুন আসুন আমার সাথে আমার মায়ের কাছে। আমি বের করছি, আমার মধ্যে আমি মোটেই খারাপ নই। আমার ঠিক আছে কিনা আশা করি তুমি সুখী হবে। আসুন আমার সঙ্গে আমার বাবার কাছে আসুন। সৌরভ, সখী, শোন, বেকার কথা শুনে মেঘ যখন উঠেছে, বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে। খরা শ্রাবণের কালো মেঘে গুরুগম্ভীর গর্জনে নামবে। আর সেই একে ফোঁটা বৃষ্টি থেকে সৃষ্টি হবে নদী, সাগর, সমুদ্র, আর সব ধুয়ে ভুয়ে সাফ হয়ে যাবে এই অভিশপ্ত মানুষের যত লোক আমি ঝড়, আমি সাইক্লোন, আমি মহাকালের মহাবল্লভ, আমি পাল্লাম। এটা পাগলামি করার জায়গা নয়, ওই জায়গাটা। আচ্ছা তুমি স্বাধীনতা মানে বুঝো, ওখানে কাছে তো স্বাধীনতা না, ওসব দেখার সময় আমাদের নাই। তা থাকতে কেন? তোমরা ভাগের নেশার মুক্ত। তোরা বংশরাজের বংশধর, মির্জাফরের রক্তবাহক। যদি মুখ ছিঁড়ে দেবো সোনার বাচ্চা। তা তো দেবেই বাবু, তা তো দেবেই। মেনে মায়ের পায়ে বেড়ি পড়াবে কেমন করে? পায়ের হাতে শিকল পড়াবে কেমন করে? মা বলতে ইজ্জত নষ্ট করবে কেমন করে? আমি তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি, করে করে তো আবার যদি তোরা আমার মায়ের পায়ে বেড়ি পড়াতে চাও, তাহলে আমি তোদের কাউকে ক্ষমা করবো না। সর্বদাকে বিশ্বাস খতম করে করে মারবো। তারপর তাদের ভিতরের পরে, তারপর তাদের ভিতরের পরে চালিয়ে আমি এই জানোয়ারটা গেটের ভেতরে ঢুকে পাগলামো করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো। এই পাগলের ভেতরে ঢুকলো কি করে? মালুম রে বোন,
জাহাজ কত দূর? আর সুইজারল্যান্ডের এক কোম্পানিকে অর্ডার করেছি, আশা করি মেশিনটা এক মাসের মধ্যে এসে যাবে। কত টাকা অ্যাডভান্স দিয়েছ? 50,000, কত টাকার নোট ছাপে যাবে? 500 টাকার নোট, কাগজকে সাপ্লাই দেবে? পাশের রাষ্ট্রের প্রথম সংস্থায়। ওকে, তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। কিন্তু আমার টাকাটা পেয়ে যাবে। মাল এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমার টাকা তুমি পেয়ে যাবে রাকেশ। হ্যাঁ, ভালো কথা। যদি পারো তাহলে একবার আমার ম্যানেজারের সঙ্গে দেখা করো, নতুন কাজে সন্ধান পেতে পারো। ওকে। এই বিরঞ্জ ধরে যেমন শিয়ালের মতো দত্ত, তেমনি নেকড়ের মতো হিংস্র। ঠিক সময় ঠিক লোকের দ্বারা কাজ গুছিয়ে নেওয়া আমার একমাত্র ধর্ম। আপনার ভাইয়ের জন্য জাত ধর্ম সব রসা চলে গেল। ছি 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 ছি। কেন, কি হয়েছে? এ তো আজকের নয় বড় বাবু, কেস বহুদিনের। তার মানে ওই যে গান আছে, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। আজকে আমি কি করব? আমি ছোট বাবুর নারী নক্ষত্র খোঁজ নিয়ে জানলাম। কি জানলে তাই বলো। আমার ভাই একটা অমানুষ হয়ে গেছে। সুজন, তুমি রেখেছো হ্যাঁ, কেন? যেহেতু আমি তোমার বড় ভাই, যে কোনো জটিল সমস্যার সমাধানে তোমাকেই রাখতে পারি, কারণ তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমার চেয়ে জ্ঞানী। জ্ঞান আর শিক্ষা দুটো এক জিনিস নয় দাদা। হতে পারে, যাক। এরপর তুমি কি করবে ভেবেছো? শিক্ষকতা করার ইচ্ছে আছে। শিক্ষকতা? নিজেদের ব্যবসা থাকতে? ওসব আমার ভালো লাগে না। আর কিছু বলবে? পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে তুমি জানো? হ্যাঁ চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। ছি, 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 ছি। বড় ভাইয়ের মুখের উপর কথাটা বলতে লজ্জা হলো তোমার? এখানে আসার আগে ওই লজ্জা বস্তুটা বাইরে রেখে এসেছি। তোমাদের মতো দিনের আলোয় অভিনয় করে রাতে অন্ধকারে শয়তান সাজতে পারি না বলে সুজন, খবর নিয়ে যখন জেনেছো তখন ভালো করে শুনে রেখো দাদা। ওই সত্য চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমি বিয়ে করবো। তুই কি নেশা করে এ কথা বলতে এসেছিস? তবে এবার থেকে নেশা করে আসবো। কেন? কারণ নেশা করে সঙ্গে কথা বলতে হলে নেশা করে আসাটাই উচিত। সুজন, তোর স্পর্ধের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তুই শুধু বলিস বিজন চৌধুরী তোর দাদা, কিন্তু জানিস না আমার কালো ইতিহাস। চিনিস না আমার অন্ধকার লোক, যার ভয় সারা কুসুমপুর থরথর করে যাবে, যার খেয়াল খুঁটির উপর নির্ভর করে এখানকার মানুষের ভবিষ্যৎ। আমি সেই বিজন চৌধুরী। আর এও জানি যে সম্পত্তির অহংকারে তুমি আজ মত্ত, সে সম্পত্তির অর্ধেক মালিক কিন্তু আমি। একটা খানা করিও তো দেব না। দেখি তুই কি করতে পারিস। বিষয় সম্পত্তি অর্থ আভিজাত্য আমার কাছে তুচ্ছ দাদা। তাই আমার সবকিছু তোমাকে স্বেচ্ছায় ছেড়ে দিয়ে সখীর হাত ধরে বেরিয়ে যাবো পথে। তবু তুই ওই পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ, কারণ ভালোবাসা ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। এখন আর গরিব নেয় সত্য চক্রবর্তী। বড় ছেলে অফিসারের চাকরি পেয়েছে, মোটা টাকা মাইনে। তাই সত্যি আঙ্গুল ফুলে কলা গাছ। তুমি থামো বৈরাম। আমি যদিও কাউকে ভালোবাসতে পারিনি, তাই বলে তোমার ভালোবাসা অমর্যাদা করতে পারি না। সুজন, দাদা, ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীকে তুমি বিয়ে করে ঘরে নিয়ে এসো। দাদা, তবে তার জন্য তোমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। বড়বাবু, জানতাম তুমি এত কঠিন, এত নির্দয় হতে পারো না দাদা। পারতাম, পারতাম রে ভাই, যদি তুই আমার নিজের ভাই না হয়ে অন্য কেউ হতিস। দাদা, তোমার কথা আমি মাথা পেতে নিলাম। তুমি আবার প্রমাণ করে দিলে ভাই যতই খারাপ হোক তবু সে ভাই। ভাই কোনোদিন শত্রু হয় না, হতে পারে না। এটা কিরকম? আরে বাবা,
ওটা তোমার মাথায় ঢুকবে না। অত্যন্ত জটিল বৈষয়িক ব্যাপার, অতি চালাকের গলায় দড়ি। এবার দেখবি এই বিজন চৌধুরীর আসল রূপ। ভাই হয়ে ভাইয়ের উপরে রক্ত খবর নেই, দুনিয়া থেকে বিদায়। কত রঙ্গ দেখবি ঘুরে গাব তলাতে শুয়ে শুয়ে। চুপ চুপ, যেগুলো আসছে কে? আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনার মতো ব্রাহ্মণ সন্তান হয়ে আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, এ আমি ভাবতেই পারিনি। নিতান্ত দায় করে আপনার কাছে আসতে করবো দায়? কিসের দায়? কন্যা দায়। যদি আমার মেয়েটাকে আপনার পায়ে খাইয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণকে কন্যা দায় থেকে মুক্তি দেন। মুক্তি পেতে আর কি বাকি, তোমার মেয়ে তো ছোট বাবুর মাথাটা আজকে বিগড়ে দিয়েছে। তাই বাবু, শুনলাম আপনার বড় ছেলে নাকি ব্যাংকে চাকরি করেছে। হ্যাঁ, ঈশ্বরের অশেষ করুণায় ছেলেটা আমার চাকরি পেয়েছে। চৌধুরী বাড়ির উপযুক্ত বর্পণ দিতে পারলে তবেই আপনার মেয়ে এই চৌধুরী বাড়ির বউ হয়ে আসতে পারতেন। সব দেওয়ার চেষ্টা করবো বড় বাবু। শুনে রাখো চক্রবর্তী, এটা আমাদের লাউ নয়, কুমড়ো। তাই যত পাকবে তত দাম বাড়বে। শোন বাবাজি, সুজন কি বলেছে না বলেছে তা আমার জানার দরকার নেই। চৌধুরী বাড়ির উপযুক্ত বর্পণ দিতে পারলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। তবে কোন লোক জানাজানি নয়, কোন আড়ম্বর নয়, গোপনে হবে বিয়ে। সুজন সখী, তাই আমি যথাযথ দেওয়ার চেষ্টা করবো। শুধু আমার মেয়েটাকে আপনার পায়ে ঠাঁই নিয়ে এই বৃদ্ধ বাবাকে কন্যা দায় থেকে মুক্তি দিন। মেয়ের বাবা না হলে কেউ বুঝবে না কন্যা দায়ের বেদনা বিধুর জ্বালা। এই জ্বালা থেকে আমায় মুক্তি দিন বড় বাবু, এই জ্বালা থেকে আমায় মুক্তি আমার কাজ শেষ। এবার তোমার কাজ শুরু করে বুঝলাম। কাল সকালে সুজনকে পাঠিয়ে দাও কলকাতায় আমার জরুরি ব্যবস্থার কাজে। আর কাল থেকে সুজন ফিরে এসে দেখতে ফুরুত করে উড়ে গেছে। চারটে ডানা কাটালো নাকি? এইমাত্র 2 ভরি সোনার হাঁটা খুলে রেখে বাথরুমে ঢুকেছে স্নান করতে, আর বেরিয়ে দেখি নেই। সখী, সখী! কি হয়েছে বৌদি? আমার হাতটা কোথায়? আর শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লে এমন ভাব দেখাচ্ছ, হাত যেন তোমার চোখেই দেখোনি। কেমন করে দেখবো বৌদি? আমার বাবা যে গরিব, অভাব অনটনের মধ্যেই আমরা 3 ভাই বোন বড় হয়েছি, তাই তো সোনার হাত দেখার মতো সৌভাগ্য আমাদের কোনোদিন করি। আর এটাও করতে হবে না। হাতটা কোথায় রেখেছো তাই বলো। কি বলছো বৌদি? সত্যি বলছি, হ্যাঁ আমি দেখিনি। তাহলে কি হলো? জিনিসটা উড়ে গেল নাকি? কোথায় রেখেছিলে বলো, আমি তোমাকে খুঁজে দিচ্ছি। হ্যাঁ, আর অভিনয় করতে হবে না। বৌদি, আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জিনিসটা যে পাওয়া যাবে না সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। ওটা আমার বিয়েতে আমার বৌদি আমাকে উপহার দিয়েছিল। এখন আমি কোন মুখে বলবো যে হাড়টা চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে কেন বলছো বৌদি? বলো হারিয়ে গেছি। নিজেদের জিনিস কে চুরি করবে বল? না, এখন আমি বুঝতে পারছি দাদা একটা চোরের বংশ আমাকে বিয়ে দিয়েছে। আমার ছিল না, দাদা একরকম জোর করে। বৌদি, এইসব তুমি কি বলছো বৌদি? আমরা গরিব বৌদি, কিন্তু বিশ্বাস করো আমরা অসৎ নই বৌদি। সব সাধু যুধিষ্ঠিরের বংশধর। আজও অফিস থেকে ফিরে আসুক, তারপর দেখাচ্ছে মজা। আমার শখের হার যদি না পাই। পেয়ে গেছি বাবা, হাতটা আমি পেয়ে গেছি। এই তো, মা। এই তো মা, দেখো দেখো।
সঙ্গে চেঁচামেচি করলাম বলে জিনিসটা পাওয়া গেল। এই হার যে কার গলায় উঠতো সেটা আমি ছাড়া আর কেউ ভালো জানে না। বৌদিজি আমাকে বকালক দিচ্ছে, ওরা তোমায় বিয়ে খেলো। ওরা বিশ্বাস করো তো, আর আমি দেখিনি বা আসলে বিশ্বাস করো। আমি জানি, বললাম না, বলো, একটুখানি সহ্য কর না, সহ্য কর না। তুমি বিশ্বাস করো না, মনে একটা আমি সত্যি দেখেছি। আমি জানি মা, আমি জানি মা, জানি যে হাতটা তুই নিয়েছিলি। না, অন্য কাজ করবি। পান থেকে চুন খসলেই বৌমা আমার অশান্তি শুরু করবে। এগুলো কার মা? তোর বৌদি। মা! এই নোংরা জিনিসপত্রগুলো বৌদি তোমাকে দিয়ে কাচায় কেন? এগুলো নিচু করে নিতে পারে না? কাচাবি বা কাচা। যত নোংরা জিনিস আমাকে কাচাতে পারবে কাচাও। যেমন ছোটবেলায় ছেলেরা পায়খানা করে ফেললে মুখের খাবার ফেলে রেখে মাকে সেটা দিয়ে আগে পরিষ্কার করে দিয়ে আসি। তা সেটাই আমি মনে করবো যে সংসারের কাজ, নোংরা কাজ যতই করি না কেন সেটাই হবে আমার মুখের কাজ। তাই বলে এই বড়লোকের বিরুদ্ধে শুধু তাই করে যাবে, আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে। না বলো, আজ মরতে আসুক, এর একটা বিহিত আমি করবই, তবে আমার নাম চকি। মেনে নে না, ওই বড়লোকের বেটির স্বামীর পয়সাতে আমাদের অন্ন জোগাচ্ছে। আমরা দুমুঠো খেয়ে যে বেঁচে আছি মা। তাই বলি বড়লোকের বিরুদ্ধে যা করবে আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে না? বদনা মা, বদনা। তাতে কি হয়েছে মা? তুই কোথায় না? তাহলে বলো, ওই অন্যায় হজম করে তুমি তিল তিল করে বলো, আমি করলাম এগুলো। সখী রাগ করে চলে গেল। যাবো। কোথায় যাচ্ছিস মা তুই রাগ করে? এটাই তো সংসারের নিয়ম। ছেলের বিয়ে দিলে মা, বাবা, ভাই, বোন সবাই পর হয়ে যায়, আর বউ হয় আপন। আরে তোমার বাবার প্রস্তাব আমি মাথা পেতে দিয়েছি মমতা। সুজন আমাদের পথ করে দিল। ছেলেদের বউকে নিশ্চয়ই ভালোবেসে আপন করে দিল। যেরকম তো বড় খোকাকে বলেছ তো, বড় খোকা আমার অন্ধের ব্যক্তি। ওকে না শোনালে কাকে শোনাবো মমতা? তুমি কি বলবে বড় খোকা? বললো তোমার বৌমার সঙ্গে আলোচনা করে দেখি। হায় ভগবান! আচ্ছা মমতা, যে ছেলে বিয়ে করতে চাইছিল না, বিয়ের এক মাস পরে সেই ছেলে বউয়ের সঙ্গে আলোচনা না করে বাবা মাকে উত্তর দিতে পারছে না। এর মানে কি বলতে পারো? আমরা যে হিরে কিনতে গিয়ে চিড়ে কিনে বসে আছি গো। লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে অলক্ষ্মী আমরা ঘরে এনেছি। মমতা, মা মাগো, তোমার লক্ষ্মীকে তোমার আচরে বেঁধে রেখো মা। বড় খোকা! এই তো বাবাও আছে। ঈশ্বরী হোক বাবা, ঈশ্বর হোক। তুই বেতনের টাকাটা নিলে কেন? আমার মায়ের হাতে দাও। আজ থেকে আমার কাছেই থাকবে। বিয়ালি! রাখো তোমার গায়ে আঙ্কালটা ঢেলে। মা বাবা দুঃখ পাবে। ভাই, এতে দুঃখ পাবার কি আছে? যার টাকা তার কাছেই থাকা উচিত। বৌমা ঠিক কথাই বলেছে গৌরব। টাকা পয়সা আজ থেকে বৌমার কাছেই থাক। কিন্তু বাবা কিন্তু নয়। তাড়াতাড়ি হাতটা ভালো করে ডেটল সাবান দিয়ে ধুয়ে এসো। সেখানে কথা আছে। কেন? অফিস থেকে ফিরে এসেছে, দেবদেবীর নোংরা পায়ে হাত দিয়ে প্রণাম করেছো, সে খেয়াল আছে? ওই নোংরা পায়ে যে কত ডেঞ্জারাস পয়জন থাকে তা তুমি জানো না?
ব্যবহারটা এত রুক্ষ হয়ে যেত না। বলো কাকা। হ্যাঁ, ভালো কথা। তোমরা যে সখীর বিয়ের জন্য টাকা প্রস্তাব করতে বলেছিলে, হ্যাঁ। সেটা চেষ্টা করে আর সংগ্রহ করতে পারলাম না। তাহলে সখীর বিয়ে হবে, নির্ধারিত লগ্নে সখীর বিয়ে হবে। দাদা যদি না দিতে পারে তাহলে সখীর বিয়ে হবে। শেষ সম্মান আমাদের এই বাস্তবিকে বিক্রি করে আমরা টাকার জোগাড় করে আনবো বাবা। কিন্তু যেখানে ভালোবাসার বিয়ে সেখানে টাকার প্রশ্ন আসছে কেন? সুজন অতি ভদ্র রুচিবান যুবক বলে জানতাম, তার মতো ছেলের এই জঘন্য প্রণ কোথায় বিশ্বাসী তা আমি জানতাম না। না না, ওটা সুজনের দাবি নয়। বিজল বাবু খরচ বাবদ 50,000 টাকা দিয়ে চলবে। আর একান্তই তোমরা যদি দিতে না পারো আমাকেই শেষ চেষ্টা করতে হবে। আরো সখী শুধু তোমাদের বোন, কিন্তু আমার যে মেয়ে, তাই তোমাদের দায়িত্ব থেকে আমার দায়িত্ব অনেক বেশি। আমার দায়িত্ব কিন্তু কম নয় কাকা বাবু। কে বধূ? হ্যাঁ কাকা বাবু, সখীর বিয়ের খবরটা শুনে খাওয়ার দাওয়ার সামলাতে পারলাম না। মধু, তাই দুদিন আগে ছুটে এলাম। বলুন কাকিমা, আপনার শরীর কেমন আছে? ভালো আছি বাবা। থাক, আর বাবা থাক। ডেটল দিয়ে হাতটা ধুয়ে নিও বাবা, নইলে পয়জন হতে পারে। আসালেন আপনারা, সারাদিন নোংরা জল গাড়াতে আমাদের কাজ, তাতে কিছু হলো না। গুরুজনের পায়ে হাত দিলে পয়জানের ভয়। মহাগৌ, গুরুজনের পায়ে কোনো বিষ থাকে না, মধু। থাকে লুকোনো আশীর্বাদ। আমার সেই প্রাইমারি স্কুলের বাল্য বন্ধুটি এখনো কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। কেন বন্ধু, তুমি আর ব্যাংকের চাকুরি আর আমি হোকার বলে? মধু, প্রয়োজনে বেশি কথা বললে তাকে বলে বাঁচাল। বাবা, বাঁচাল বলে তো আমার বই তোকে পড়তে দিয়ে পড়াশোনা করার জন্য রোজ এই শক্ত হাতটা মাস্টারের বেতের নিচে পেতে দিতাম। বাঁচাল বলে তো জীবন তুচ্ছ করে সাঁতার কেটে দিঘির মাঝখান থেকে ভক্ত ফুল তুলে দিতাম। বাঁচাল বলেই থাক থাক, যথেষ্ট হয়েছে। কালকে কিন্তু তোমরা ভালো করলে না। একটা বাইরের লোকটি আমাকে না অপমান করালে পারতে, তবে এরপরে নিশ্চয় সত্যি দিয়েছে আমার আর প্রয়োজন হবে না। যার সমাজকে তোমরা সুখের মুক্ত দিছ, সেই গৃহলক্ষ্মীকে তোমরা কিছুকে দেখতে শুরু করেছ, তাই আমার আর জানতে বাকি নেই। দাদা, ভালো করে শুনে রাখো মা, স্নেহ করলে তবেই সত্য পাওয়া যায়, ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। অমন করে তুই ভগবানে বিধিস না রে বড় কাকা। অমন করে তুই ভগবানে বিধিস না। আর আমরা কেউ সহ্য করতে পারবো না। সহ্য করতে আরে আমার শিক্ষিত সন্তান, যার সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম, সেই ছেলে আজ উঠতে বসতে বুঝিয়ে দিচ্ছে বাবা, বৌমার ভাগ্যে নাকি আমাদের সুখ এসেছে। অতএব বৌমার সুখ না পারলে আমাদের ভাত বন্ধ। আমি ভাবতে পারছি না মধুদা, মাত্র 1 মাসের মধ্যে দাদার এত পরিবর্তন হলো কেন? এটা সূচনা, আসল নাটক এখনো আরম্ভ হয়নি ভাই। আমি যাচ্ছি বাবা, যাচ্ছি সৌরভ। টাকার সন্ধানে। তোমার সোনার ছেলে তোমাকে বিমুখ করলেও এই বেকার বাউন্ডর ছেলে তোমাকে বিমুখ করবে না বাবা। যে কোনো মূল্যে আমার পণ সখীর বিয়ের টাকা আমি জোগাড় করে আসবো বাবা। বাবা,
মেরেছিলি চোখে? চুপ করিনি বাবা, শুধুমাত্র একবার চোখ মেরেছি। বলিনি বাবা, শুধু চোখ মেরেছি। আরাম দাদা, তোকে চোখ মারতে কে বলেছে? তুমি তো বললে তোর মেয়ে তুই জোগাড় বলেনি। তোর মতো তোতলাকে কেউ বিয়ে করতে রাজি নয়। তাই তুমি চোখ মেরে মেয়ে জোগাড় করতে গেছো। তোকে জুতো পেটা করা উচিত শুয়োর। আর কি বলেছিস তাই বল। ভক্তি, আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি। তারপর অমনিতে তুই চড় মারলি না? তোকে আমার গালে মারলো কেনে? একটা মেয়ে তোকে চড় মারলো আর তুই মুখ বুঝে চলে এলি। মুখ বুঝে চলে আলি কে বল? আমি তো শুয়োরের বাচ্চা। শুধু শুয়োর কেন বাবা? আমি তো শুয়োরের বাচ্চা। কোন সারা বলেছে শুয়োরের বাচ্চা? মধু মুঠি ধরে মধু। আচ্ছা সালা মধু, তোর ভিটেতে যদি ঘুঘু চড়াতে না পারি তাহলে আমার নাম গুইরাম গায়েনে নয়। মধু আমার ভেঙে দিয়েছে বাবা। মাথা ফাটিয়ে বললে কি বলো? যদি পাড়ার মেয়েদের পেছনে লাগি মেরে তো বাবার নাম ধরে কোথাও আমাকে অপমান। পঞ্চায়েতে ডাকবো, পুলিশে দেবো, জেল খাটাবো। কাকে জেল খাটাবে বুঝলা? আজকে ওই যে ছোট লোক মধুবাবুকে বড় বাবু। কেন? দেখুন দেখুন বড় বাবু, আমার নাবালক আবার ছেলেটাকে মেরে আরাম জায়গা একেবারে ফাঁকা। কেন? ওই যে সত্য চক্রবর্তীর মেয়ে সখী, ওর দিকে শুধু তেরা চোখে চেয়েছিল আবার ছেলেটা। আপনি বলুন, ওই নৌকা শরীর দেখে কোন সুস্থ মানুষ ঠিক থাকতে পারে বড় বাবু? প্রোগ্রাম বলেন বাবু। সখীকে তোর পছন্দ? ওরা মেয়েকে কার না পছন্দ হয় বড় বাবু? হ্যাঁ পছন্দ। হ্যাঁ কি বল না রে সুর, শুধু আমার মা বাবারও পছন্দ। ওকে দুটো বেটা করলে তবেই আমার রাত যায়। ওকে নয়, ওকে নয়, জুতো পেটা করা উচিত ওই ছোট লোক মধু বাউরিকে। ওর সিবাহের স্পর্ধা এই বিজন চৌধুরীর ভেতরের শয়তানটাকে ডাকিয়ে তুলেছে। আপনি অঞ্চল প্রধান, শুধু এক কলম লিখে দিন ওই শুয়োরের বাচ্চাকে যদি জেলে খাটাতে না পারি। ওভাবে নয়, ওভাবে নয়, ওই ছোট লোক মধু বাউরিকে আমি এমন চরম শিক্ষা দেব যাতে সারা জীবন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। যাও, ওই সত্য চক্রবর্তীর মেয়ের সঙ্গে বিয়ে হলো তোমার এই বোকারামে। যেমন করে সত্য চক্রবর্তী আমার ভাই সুজনের সঙ্গে সখীর বিয়ে দিতে চায়। একটু পারেন তুলো কথা শুনে শুয়োরটা খুশিতে একেবারে ডগমগ। বাবা হয়ে আজ পর্যন্ত তুমি আমার বিয়ে দিতে পারলে না, আর মুখে শুধু বড় বড় লেকচার। আজ সত্যিকারে বড় বড়
নিয়ে আসো। হবে না, শ্বশুর নিজে এসেছে অভিযোগ জানাতে। অভিযোগ কার বিরুদ্ধে? এই মূর্তিমান বৈরাম আর অকারণের বিরুদ্ধে। একটা নিরীহ ছেলেকে মেরে হাত ফাটিয়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে সাধু হওয়ার চেষ্টা করছিস হারাম দাদা। ওর বাবার ভাগ্য ভালো, তার প্রাণটা নিয়ে পালিয়ে আসতে পেরেছে। কি করতে? আমি দোয়া করবো, বাবা, আমি দোয়া করবো। তোর সাহস তো কম নয়। গরিব খেটে খাওয়া মানুষের সাহস সব সময় একটু বেশি হয়, কারণ আমাদের হারাবার কিছু ভয় নেই আর পাওয়ারও কোনো প্রত্যাশা নাই। দেখছেন দেখছেন বড় বাবু, আপনার সামনে গুন্ডাগিরি শুরু করে দিয়েছে। অন্যায় অসভ্যতার প্রতিবাদ করা যদি গুন্ডাগিরি হয়, তবে সেই গুন্ডাগিরি করে তোমাদের বুঝিয়ে দেব মধুবাউরি মরে যায়নি, অন্যায়ের প্রতিবাদ সে করতে জানে। এই বিজন চৌধুরীর সামনে খবর দিলে তোর অবস্থা কি হবে জানতে পারি? থানা পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অঞ্চল প্রধান বিজন চৌধুরী গরিব খেটে খাওয়া সর্বহারা দল খেপা নেকড়ের মতো খুলে বেড়াচ্ছে, তোমাদের মতো মানুষ রূপী ডুবে যাওয়াতে গায়ের মা বোনের প্রতি অশ্লীল আচরণ দেখতে তারা তোমাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই বলছি সাবধান, সাবধান প্রধান, সাবধান বৈরাম। দ্বিতীয় দিন ধরে বোকা বাহাদুরের সখীর সঙ্গেও সভ্যতা করে এই মধুবাড়ি কিন্তু ওকে ছেড়ে কথা বলবে না। কি করবি? তোমাকে বুঝে ফেলবো। আরে যা যা, বাউরির বাচ্চা আমার পেলে ছাড়াই থাকবে, যদি পারি তো তোর বক না সামলা। শুয়োরের বাচ্চা মধুবাবী অঞ্চল প্রধান বিজন চৌধুরীকে কেউ করে আগে গেল। সাহস সালাপ পেল কোথায়? আমার ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়ে গেল। তবে কি আমাদের দিন শেষ হয়ে এলো? না, সবে বিজন চৌধুরীর খেলা শুরু হলো। ওরা মানুষ বিজন চৌধুরীকে দেখেছে, কিন্তু শয়তান বিজন চৌধুরীকে দেবতা দেখেছে, যাদব দেখেনি। ওই ছড়ানো মধুবাড়িকে আমি এমন চরম শিক্ষা দেব যাতে সারা জীবন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। খুব শীঘ্রই আসতেছে শুভদিন।